কলেজের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি, মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাট, আহত শতাধিক, ৮,০০০ জনের বিরুদ্ধে মামলা। সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের, কারো ইন্ধন থাকলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। মাথাচাড়া দিয়ে উঠছে বিতাড়িত শক্তি, বললেন তারেক রহমান। নির্বাচন ও সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই বিএনপি। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে নতুন কমিশনের বৈঠক, সুষ্ঠু নির্বাচনকে চ্যালেঞ্জ নয় বড় সুযোগ হিসেবে দেখছেন কমিশনাররা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের পূর্ব ঘোষিত মেগা মান্ডের সংঘাতে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি এলাকা। ব্যাপক ভাঙচুর, লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক শিক্ষক, শিক্ষার্থী। বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। মোতায়েন করা হয় ৬ প্লাটুন বিজিবি। এদিকে সংঘর্ষের ঘটনায় ৮,০০০ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। হাসান মাহমুদ ও ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে শিউলি রায়ের রিপোর্ট। ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এর জেরেই সোমবার পাল্টা হামলা চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুলের শিক্ষার্থীরা। মোল্লা কলেজ ভাঙতে শুরু কথা, মোল্লা কলেজ আমাদের অস্তিত্বের পুরো কালকে আঘাত আনছে। আমার পরীক্ষা ছিল সোহরাওয়ার্দী কলেজে, আমরা কবি নজরুল কলেজের, তো আমাদের কালকে হলে ঢুকিয়া 10 সময় ব্যবসা ভাঙা করছে, পুরো কলেজ ভাঙিয়ে দিছে, আমাদের বাইদের উপর আক্রমণ করছে। তো এই প্রতিবাদকে আজকে আমরা যাচ্ছি ওই ডাক্তার মাহবুব মোল্লা কলেজ ভাঙতে। কালকে আমাদের স্টুডেন্টের উপর যখন অত্যাচার হয়েছিল, যখন নির্যাতন চালাইছিল, যখন হামলা করছে, তখন আমাদের প্রশাসন কি কোনো পুলিশ সেনাবাহিনী কোনো প্রোটেক্ট দিতে পারছে? পূর্ব ঘোষিত মেগা মান্ডের কর্মসূচি অনুযায়ী বেলা 12টায় যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয় দুই কলেজের শিক্ষার্থীরা। এতে ৩ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয় মোল্লা কলেজ। এই সময় লুটপাটেরও ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ৩ কলেজের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মোল্লা কলেজে শিক্ষক শিক্ষার্থীদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বারবার যোগাযোগ করার পরও আশানুরূপ সাড়া মেলেনি। পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই এবং এসবি পর্যন্ত সেনাবাহিনীর সকলের কাছে ইনফরমেশন দেওয়ার পরও জগন্নাথের সামনে, টিএসসির সামনে রোড মার্চ করে এইভাবে একটা প্রতিষ্ঠানে হামলা করা, এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। ছাত্রদের যেভাবে পারছে এভাবে মারছে। এলাকার শিশু হইতে বড় হইতে মহিলাদের গায়ে পর্যন্ত এলাকায় হাত তুলছে, যারা এলাকার মানুষ। এই এলাকার মানুষ জানে পাশে যাত্রাবাড়ি থানা, এর পাশে হচ্ছে ডেমরা থানা। এই দুইটা থানা ওভারটেক করে যে আজকে হামলাটা হলো, এটা হচ্ছে আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন। এক পর্যায়ে যৌথ বাহিনীর উপস্থিতি বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান, হামলায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন কক্ষ, বিভিন্ন ফ্লোরগুলো আমরা দেখেছি। এখানে কোটি কোটি টাকার সম্পদ লুপাট হয়েছে, যেটা খুবই ন্যাক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি। নতুন করে সংঘাত এড়াতে সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন তাও জানাবেন।
মূলত যে ডেমরার যে কলেজটি রয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেখানে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে কিন্তু বিকালের পরবর্তীতে যে তৎপরতা বাড়িয়েছিল সেই তৎপরতার ধারাবাহিকতা কিন্তু এখনো পর্যন্ত বিরাজমান রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হওয়ার পাশাপাশি কিন্তু এখানে যে অবস্থান করেছিল সড়কে বিভিন্ন যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সড়ক ছেড়ে তারা কিন্তু চলে গিয়েছে। এবং এছাড়া এর পাশাপাশি কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু যৌথ বাহিনীর পাশাপাশি কিন্তু সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নিয়োজিত রয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এই পুরো সড়কেই কিন্তু বেলা 12টার পর থেকে কিন্তু এই সড়ক কিন্তু বন্ধ ছিল এবং দফায় দফায় কিন্তু সংঘর্ষ হতে থাকে এবং পরবর্তীতে এক পর্যায়ে কিন্তু তারা যেটি জানিয়েছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা তারা দাবি জানিয়েছেন। পরবর্তীতে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী আসে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু যে তৎপরতা থাকার কথা ছিল সেই তৎপরতা দেখিয়েছে এবং পরবর্তীতে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসেছেন এবং আসার পরবর্তীতে তারা যারা শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীরা সাথে কথা বলে কিন্তু তারা তাদের যে অবস্থান সে অবস্থান থেকে সরে আসে এবং সড়কে আবার পুনরায় যান চলাচল সঠিকভাবে চলতে থাকে। আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে এই কলেজের কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন, এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে দুই কলেজের শিক্ষার্থী তারাও আহত হয়েছেন এমনটি কিন্তু আমাদেরকে সকাল থেকে জানিয়েছেন। এবং আর এর পাশাপাশি কিন্তু এখানে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য কিন্তু এখানে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সাদা পোশাকে রয়েছে। এছাড়া কিন্তু এখানকার যে কলেজ সেই কলেজে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কলেজের যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য যে সংক্রান্ত জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র কিন্তু ভাঙা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু মূলত এখানকার যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম কবে নাগাদ শুরু হবে সেই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত বিস্তারিত জানি না, অথবা তারা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তবে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু ক্রমান্বয়ে উন্নতির দিকেই যাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু যারা এই আন্দোলন অর্থাৎ যারা এই সড়কে অবরোধ করে এবং এই সংঘাত ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরার একটি প্রবণতাও আমরা শুনেছি এবং এর পাশাপাশি সূত্রাপুর থানাও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলাও হয়েছে। এই ছিল আমার কাছে ডেমরা থেকে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য। দিনভর 3 কলেজের সংঘর্ষের খবর সংগ্রহ করেছেন সহকর্মী হাসান মাহমুদ। এই মুহূর্তে এই বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হাসান, কিভাবে শিক্ষার্থীদের বিরোধ এমন ভয়াবহ সংঘর্ষের রূপ নিল? নেন্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা রিপোর্টেও দেখছিলাম গত 20 তারিখের পর থেকে আসলে এই সংঘর্ষের সূত্রপাত। সেখানে হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী, যিনি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন, সেই শিক্ষার্থী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং সেই ডেঙ্গু কিন্তু সিভিয়ার একটা পর্যায়ে চলে যায় এবং তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটি পুরান ঢাকায় অবস্থিত, সেখানে তাকে ভর্তি করা হয় এবং সেখানে 3 দিন চিকিৎসার পরে গত 20 তারিখে সে কিন্তু মারা যায় ওই শিক্ষার্থী। এরপরে কিন্তু অভিযোগ আসে যে তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগে সেখানকার কলেজের শিক্ষার্থীরা কয়েক দফা আন্দোলন করে এবং তারা গতকালকে রোববারে তারা সুপার সানডে নামে একটা কর্মসূচি ঘোষণা করে। সেখানে শুধু মাহবুবুর রহমান মোল্লা কলেজে না, আরও আশেপাশে যেসব কলেজ রয়েছে সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু তারা জড়ো হয় এবং তারা ন্যাশনাল মেডিকেল কলেজে হামলা করে। এবং যেহেতু ন্যাশনাল মেডিকেল কলেজের পাশে সোহরাওয়ার্দী কলেজ এবং কাজী নজরুল কলেজ, এই 3টি প্রতিষ্ঠান পাশাপাশি, তো সে কারণে কোনো একটা পর্যায়ে গতকাল সন্ধ্যার দিকে আমরা যেটি দেখেছিলাম যে সোহরাওয়ার্দী কলেজের সাথে ওই মোল্লা কলেজের যে শিক্ষার্থী তাদের কিন্তু সংঘর্ষটা বেঁধে যায় এবং সেখানে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে যেহেতু তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল, মাহবুবুর রহমান মোল্লা কলেজের এমনিতেই কিন্তু অনেক বেশি শিক্ষার্থী এবং আশেপাশে যেহেতু অনেক কলেজগুলো ছিল, ফলে সেখানে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং সোহরাওয়ার্দী কলেজ যেটি সেখানে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় এবং আমরা দেখেছিলাম যে সেখানকার অধ্যক্ষের রুম পর্যন্ত ভাঙা হয়েছে এবং অনেক কিছু লুটপাট হয়। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছিলাম গতকাল রাত থেকে কিন্তু ব্যাপক একটা প্রচারণা চালাচ্ছিল যে তারা যে কর্মসূচিটার নাম দেয়, আজকে যেহেতু সোমবার, তারা মেগা মানডে নামে একটা কর্মসূচি ঘোষণা দেয় এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন আশেপাশে যেসব কলেজ রয়েছে সেই কলেজগুলোর শিক্ষার্থীরাও কিন্তু ওই কলেজের সাথে একত্রিত হচ্ছে এবং তারা কিন্তু অনেকটা ঘোষণা দিয়ে দুপুর 12টার দিকে সেখানে চলে যায় এবং 10টার দিকে কিন্তু তারা সোহরাওয়ার্দী কলেজের সামনে কিন্তু তারা জড়ো হয় এবং এই যে ব্যাপক একটা সময় নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেরকম তৎপরতা আমরা দেখাতে দেখিনি এবং সেই যে 2 কলেজের যে সংঘর্ষ, সেখানে
অধ্যক্ষ পর্যায়ে বা কলেজ কর্তৃপক্ষের পর্যায়ের যে বৈঠক সেটিও কিন্তু এখন পর্যন্ত আমরা শুনিনি। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয়নি কেন? আমরা সেই প্রশ্নটি করছিলাম। আমরা যখন বিকেলের দিকে যৌথ বাহিনীর সদস্যরা তারা সেখানে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ততক্ষণে অবশ্য সেখানে সোহরাওয়ার্দী কলেজের কোনো শিক্ষার্থী ছিলই না। ঠিক তখন কিন্তু যৌথ বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবির সেখানে সেনাবাহিনীও ছিল, বড় একটা অংশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করেন। তবে সেখানে কিন্তু বাধার সম্মুখীন হয় এবং সেখানে মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ভুয়া এরকম একটা স্লোগান দিতে থাকেন এবং সেখানে তাদের কিন্তু অনেকটা সময় লেগে যায় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক বেগ পেতে হয়েছে। এবং সকালের দিকে যখন তারা সেই শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছিলেন সেখানে কিন্তু খুব কম সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল। ফলে তারা কিন্তু ফোর্স প্রয়োগ করে যে তাদেরকে থামাবে সেই সক্ষমতা কিন্তু সকালে ছিল না। হাসান, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সংঘর্ষে কি পরিমাণ হতাহত হয়েছে এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, কত সংখ্যক মানুষ সংঘর্ষে আহত হয়েছে বা কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি জানেন আজকে আসলে দিনভর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে 3 কলেজের মুখোমুখি সংঘর্ষ হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রভাব কিন্তু ইতিমধ্যে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও পড়েছে। এখানে এই হামলার ঘটনায় ইতিমধ্যে অর্ধশতাধিক মানুষ কিন্তু চিকিৎসা নিয়েছে, তাদের মধ্যে অধিকাংশই আসলে শিক্ষার্থী। এবং আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি বলা হচ্ছে যে কয়েকজন শিক্ষার্থী মারা গেছেন। তবে আমরা এমন কোনো তথ্য আসলে ঢাকা মেডিকেল কলেজে এসে আসলে নিশ্চিত হতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে 3 জন গুরুতর আহত এবং অর্ধশতাধিক আহত শিক্ষার্থী এখানে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে আসলে ডেমরার যে ঘটনা, সেই ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য আসলে তাদের কাছে নেই। আমরা এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গেও আসলে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা আসলে মাহবুবুর রহমান মোল্লা কলেজে আসলে প্রতিবাদের জন্য গিয়েছিলেন এবং সেখানে তারা হামলার শিকার হন। তাদের একটি বড় অংশ আসলে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা এখনও নিচ্ছেন এবং সেখানেও বেশ কিছু গুরুতর আহত রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের আসলে তাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে কারা নিহত হয়েছেন তাদের নাম পরিচয় আসলে তারা আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। তারাও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই নিহত হওয়ার বিষয়টি তারা জানতে পারছেন। তো এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদেরকে কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়নি, ডিএমপি থেকেও আসলে কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করা যায়নি। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নেন্সি। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সংঘাতের পেছনে কোনো ইন্ধন পাওয়া গেলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ তৈরির যে কোনো প্রচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। এই ব্যাপারে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। বিতাড়িত স্বৈরাচারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করে গণতন্ত্র নস্যাতের চেষ্টা চলছে। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলেও জানান তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত বিএনপি ও জামায়াতের নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে গণমাধ্যমকেও ফ্যাসিবাদী চরিত্রে রূপান্তর করেছিল। তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দিবে, সোনালী ব্যাংককে নিঃশেষ করে দিবে। তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয়, গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে। ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ওই 3 স্তম্ভ যখন নাই, তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকার, তারাও বো ডাউন করেছে। যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। বিগত 15 বছর নয়,
17 বছর এই দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে, যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিতাড়িত স্বৈরাচারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলেও জানিয়ে দেন তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে সময়ক্ষেপণ না করে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিতের দাবিও জানান তারেক রহমান। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতি নির্বাচন কমিশনের দায়িত্বকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, দেশের ক্রান্তিলগ্নে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। এ নিয়ে দায়বদ্ধ কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এএমএম নাসির উদ্দিনের নতুন কমিশন। কায়েস রাহাতের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে যথানিয়মে অফিস করলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার। সোমবার সকালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় কর্মকর্তারা। দীর্ঘ সময় ধরে চলে পরিচিতি ও মতবিনিময় সভা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, চ্যালেঞ্জ নয়, এই দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছে নতুন কমিশন। আমরা সমন্বিতভাবে কমিশন মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে করি এটা একটা অপরচুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি। দেশের ক্রান্তি লগ্নে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসি দায়বদ্ধ। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। সভায় কর্মকর্তাদের দায়বদ্ধতা তুলে ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। এতে রাজধানীর সড়কে চলতে বাধা নেই ব্যাটারি চালিত রিকশার। চালকদের সঙ্গে বৈঠক করে আদালতের নির্দেশনা মেনে কাজ করার আশ্বাস দিয়েছে ডিএমপি। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টে হওয়া রিটের প্রেক্ষিতে গত 19 নভেম্বর এসব যান চলাচল বন্ধে আদেশ দেয় সর্বোচ্চ আদালত। এই আদেশ স্থগিতের দাবিতে পরদিন 20 নভেম্বর থেকে রাজধানীর সড়কে আন্দোলনের নামে চালকরা নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। সোমবার ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, হাইকোর্টের একটি আদেশের ফলে লাখ লাখ মানুষের বন্ধ হয়ে গেছে রুটি রুজি। সেই সাথে ব্যাটারি চালিত রিকশা কিভাবে রাজধানীর সড়কে চলতে পারে সে বিষয়ে নীতিমালা তৈরিতে সরকারের সাথে কথা বলবেন বলেও জানান রাষ্ট্রপক্ষ। একটা পূর্ণাঙ্গ বিধি তৈরি করে যে এই রিকশাগুলো কিভাবে চলবে, কোথায় কোথায় চলবে এই বিষয়ের উপর। না, যেহেতু আসলে এগুলো চলছে এবং অনেক দিন ধরে এগুলা চলছে, তো হঠাৎ করে বন্ধ করে দিলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন, অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবেন বলে মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি বক্তব্য রেখেছেন মাননীয় আদালতের সামনে। পরে শুনানি শেষে আদালত ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা জারির পাশাপাশি রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। যারা ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছে, বিগত 3 মাস ধরে আমরা দেখছি যে ঢাকার সড়কগুলোতে যত্রতত্র রিকশা চলছে। এই রিকশাগুলোর কোনো নিবন্ধন নেই, এই রিকশাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিকশা যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে আমরা আদালতকে বলেছি যে
যেহেতু তাদের কোনো লাইসেন্স বা ফিটনেস নেই, তারা সড়কে চললে এটি সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। এদিকে সোমবার দুপুরে চালকদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ডিএমপি কমিশনার। জানান, আদালতের নির্দেশ মেনেই কাজ করবেন ডিএমপি। এখন কোর্টের রায় না হওয়া পর্যন্ত আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব না। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। টাকার বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের মাধ্যমে অরাজকতার চেষ্টার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি পরিচালনা করছে পুলিশ। সোমবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ধামরাই থানা পুলিশ। কর্মকর্তারা জানান, বিনা সুদে 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি বিশেষ মহল শাহবাগে গণজমায়েতের মাধ্যমে অরাজকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেয়ার পথে 85 জনকে আটক করেছে লক্ষ্মীপুর পুলিশ। পুলিশ জানায়, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে নিরীহ মানুষদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে ঢাকায় সমাবেশে নেওয়া হচ্ছিল। রোববার রাতে বাস ও মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়। জেলার গরিব ও অসহায় মানুষকে টার্গেট করে সুদ ছাড়াই 1 লাখ টাকা করে দেওয়ার প্রলোভন দেখানো হয় বলে জানান পুলিশ সুপার আক্তার হোসেন। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।